আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছেন। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র বিষয় ৩য় অধ্যায়। এই অধ্যায়ের তোমাদের যে অর্থের সময়মূল্য, এই অধ্যায়ে তোমাদের বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। একদিন আমি একটা সূত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। তো আজকে তার ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন সূত্র নিয়ে আলোচনা করব, নতুন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো সবাই মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবে, সাথে সাথে খাতায় লিখে অঙ্কটা করার চেষ্টা করবে। তো চলো আজকে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব ওটাতে লক্ষ্য করি। উদ্দীপকটি সবাই লক্ষ্য করো, স্ক্রিনের মধ্যে লেখা আছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালে এই অঙ্কটা হয়েছিল। নূর একজন কৃষক, তার কাছে বিনিয়োগের জন্য 1 লক্ষ টাকা আছে। তার ভাই তাকে মাছ চাষ করার পরামর্শ দেন। এ চাষ থেকে আগামী 5 বছর যথাক্রমে 25,000 টাকা, 28,000, 22,000, 25,000 এবং 50,000 টাকা পাওয়া যাবে। ঠিক আছে। অন্যদিকে তার বন্ধু পোলট্রি ফার্ম দিতে বলে, যেখান থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে তোমার হচ্ছে যে এই 30,000 টাকা করে পাওয়া যাবে। প্রত্যেক বছরে ফিক্সড 30,000 টাকা করে পাওয়া যাবে। উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার 10%। ঠিক আছে। একটু দুঃখিত, একটু স্ক্রিনে আবার লক্ষ্য করা। উদ্দীপকটা আমি আবার পড়তেছি, কারণ উদ্দীপকটা যদি তোমরা বুঝো তো অঙ্কটা তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। নূর একজন কৃষক, তার কাছে বিনিয়োগের জন্য 1 লক্ষ টাকা আছে। তার ভাই তাকে মাছ চাষের পরামর্শ দেন। এ চাষ থেকে আগামী 5 বছর যথাক্রমে 25,000, 28,000, 22,000, 25,000, 50,000 টাকা পাওয়া যাবে। অন্যদিকে তার বন্ধু পোলট্রি ফার্ম দিতে বলে, যেখান থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে 30,000 টাকা করে পাওয়া যাবে। উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 10%। ঠিক আছে। তো এখন আমরা নিচের যে করণীয়গুলো কি আছে সেগুলো একটু লক্ষ্য করি। সাধারণ বার্ষিক বৃত্তি কি? ঠিক আছে। তারপর প্রশ্নটা হচ্ছে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যগুলো দেখাও। এরপরের প্রশ্ন হচ্ছে নূরের ভাইয়ের পরামর্শ অনুযায়ী নূরের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত হবে। মানে আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য, এটা একটু নতুন, তো এটা তোমাদের করানোর চেষ্টা করব। তারপর হচ্ছে নূরের পোলট্রি ফার্মে বিনিয়োগ করার কি যৌক্তিক হবে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এগুলো কি যৌক্তিক হবে কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলছে। তো এখন আমরা প্রথম প্রশ্নটা হচ্ছে যে তোমার যুক্তি দিব। প্রথম প্রশ্ন হচ্ছে যে সাধারণ বার্ষিক বৃত্তি কি? এটা লক্ষ্য করি, সাধারণ বার্ষিক বৃত্তিটা কি? তোমার যে বৃত্তি নগদ প্রবাহ প্রতি বছর শেষে সংগঠিত হয়। আবার বলতেছি, যে বৃত্তির নগদ প্রবাহটা মানে নগদ আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ যাই বলো, মানে নগদ প্রবাহটা বছরের শেষে বা সময়ের শেষে সংগঠিত হয়, তাকে কি বলে? সাধারণ বার্ষিক বৃত্তি। ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য। ঠিক আছে। তো বর্তমান মূল্য এবং ভবিষ্যতের মূল্যের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো আমরা একটু এখানে লক্ষ্য করি। সংজ্ঞাগত পার্থক্য হচ্ছে তোমার বর্তমান মূল্য হচ্ছে ভবিষ্যতে প্রাপ্য টাকার আজকের মূল্যকে বর্তমান মূল্য বানায়। ভবিষ্যতে আমি যে টাকাটা পাবো ওটার আজকের যে মূল্যটা ওটাকে বলে কি? বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে। এরপর তোমার ভবিষ্যৎ মূল্য হচ্ছে আজকের ভবিষ্যৎ মূল্য যে সংখ্যাটা সেটা লিখতে দেওয়া হবে। আজকের নির্ধারিত টাকা ভবিষ্যতে চক্রবৃদ্ধি সুদে যে পরিমাণ হবে তার মানে তাকে কি বলে? ভবিষ্যৎ মূল্য বলে। আবার বলতেছি, আজকের নির্ধারিত টাকা ভবিষ্যতে চক্রবৃদ্ধি সুদে কি পরিমাণ হবে তাকে কি বলে? ভবিষ্যৎ মূল্য বা এই ধরনের। ঠিক আছে। এরপরে লক্ষ্য করো, তোমার আরেকটা পার্থক্য লক্ষ্য করো। এটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে বার্তাকরণ বলে। আবার বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে কি বলে? বার্তাকরণ। এটা হচ্ছে মানে তোমার আর যদি এটা হচ্ছে কিসে বর্তমান মূল্যের ক্ষেত্রে, আর যদি ভবিষ্যৎ মূল্য হয় সেক্ষেত্রে এটা লিখতে হবে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার কৌশল কি বলা হয়? চক্রবৃদ্ধিকরণ। ঠিক আছে। বর্তমান মূল্যটা হবে বার্তাকরণ, ভবিষ্যৎটা হবে কি? চক্রবৃদ্ধিকরণ। তারপর এটা একটা প্রভাব যদি দেখাইতে যাও বর্তমান মূল্যের, এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের উপর বার্তা করে বর্তমান মূল্য
নির্ধারিত হয় বলে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য অপেক্ষা কী হয়, কম হয়। আবার বলতেছি, ভবিষ্যৎ মূল্যের উপর বার্তা করে বর্তমান মূল্যটা নির্ধারণ করা হয় বলে কি হয়, ভবিষ্যৎ মূল্যের তুলনায় বর্তমান মূল্যগুলো সবসময় কি হয়, কম হয়। আবার ভবিষ্যৎ মূল্যটা হবে কি, বর্তমান মূল্যের সাথে সুদ যোগ করে ভবিষ্যৎ মূল্য বের করা হয় বলে ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য অপেক্ষা বেশি হয়। আবার বলতেছি, বর্তমান মূল্যের সাথে সুদ যোগ করে ভবিষ্যৎ মূল্য বের করতে হয় বলে ভবিষ্যৎ মূল্য তোমার কী হয়, বর্তমান মূল্য অপেক্ষা কী হয়, বেশি হয়। তো তোমরা প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে, কারণ তোমাদের যে মানে খুব দ্রুত অ্যাসাইনমেন্ট পাবা সবাই, অ্যাসাইনমেন্টের মধ্যে কি আসবে, এই বিষয়গুলো আসবে, ঠিক আছে, এই জ্ঞানমূলক অনুধাবনমূলক এই প্রশ্নগুলো আসবে। তো এরপর লক্ষ্য করো, আমাদের যে গ নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা একটু লক্ষ্য করি আমরা। নূরের ভাইয়ের পরামর্শ অনুযায়ী নূরের নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ। তো নূরের ভাই কি পরামর্শ দিয়েছিল, ও হচ্ছে যে তোমার তার কাছে বিনিয়োগের জন্য 1 লক্ষ টাকা আছে, এটা নূরের কাছে, কিন্তু মাছ চাষে আগামী 5 বছর, মানে ও মাছ চাষের যে পরামর্শ দিছে নূরের ভাইয়ে, ওখান থেকে তোমার আগামী 5 বছরে একটা নির্দিষ্ট টাকা আসবে, সেটা হচ্ছে কি 25,000, 28,000, 22,000, 25,000, 50,000 এভাবে করে টাকা আসবে 5 বছরে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যদি হয় নগদ আন্তঃপ্রবাহ হলে, যেহেতু এক এক বছরে এক এক রকম কি আসতেছে তোমার নগদ প্রবাহটা আসতেছে, ঠিক আছে, বা এখানে যে ইনকামটা, যে আয়টা যেটা আসতেছে সেটা এক বছরে কি ভিন্ন। তো সেক্ষেত্রে আমি কি সূত্র ব্যবহার করবো, ঠিক আছে, নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যে যে সূত্রটা ব্যবহার করতে হয় সাধারণত, সেই সূত্রটা আছে, সেটা কি একটু লক্ষ্য করি আমরা অঙ্কের মধ্যে। সেই সূত্র হচ্ছে যে পিবি বর্তমান মূল্য যেহেতু বার করবো, পিবি ইকুয়াল এফবি বাই 1 প্লাস আই হোল পাওয়ার এন, আবার প্লাস এফবি বাই 1 প্লাস আই হোল পাওয়ার এন, মানে এভাবে করে কি হয়, যত বছর থাকবে একাধিক, ঠিক আছে। তোমরা এই যে একটু লক্ষ্য করো, সূত্রটা এখানে লক্ষ্য করো, ঠিক আছে, এটা একটু লক্ষ্য করো। এখানে এই অংশের মধ্যে যত বছর পড়বে অত বছরের জন্য সেমভাবে দিতে হবে, শুধু এনের মানটা পরিবর্তন হবে আর কিছু না, আয়ের মানে একই থাকবে, ওই এফবির টাকাগুলো পরিবর্তন হবে, ঠিক আছে। তো এখানে দেখো তার ভাইয়ের পরামর্শ অনুযায়ী তোমার ইয়া হলে, এখানে ইয়াটা দেখো দেওয়া আছে কি, দেখো তোমার দেওয়া আছে প্রথম বছরের প্রবাহ, এটা FB1 দ্বারা হয়েছে বা 1, ঠিক আছে, 25,000 টাকা, দ্বিতীয় বছরটা 28,000 টাকা, তৃতীয় বছরটা হতো FB3, এটা হচ্ছে কত 22,000 টাকা, তারপর চতুর্থ বছর FB4, এটা হচ্ছে 25,000 টাকা, পঞ্চম বছর হচ্ছে FB5, এটা হচ্ছে 50,000 টাকা, ঠিক আছে। এভাবে তার প্রত্যাশিত আয় যেটা ছিল সেটা হচ্ছে উভয় প্রকল্পের জন্য 10% হারে, ঠিক আছে। তো আয়ের মানটা কত হবে, 10%, 0.10, ঠিক আছে। তো এরপর আমরা এই সূত্রটা ব্যবহার করবো এখানে, ঠিক আছে, যে সূত্রটা এখানে বললাম এতক্ষণ, এই সূত্র ব্যবহার করবো। তো এই সূত্র ব্যবহার করে এখানে FB1 25,000, FB2 28,000, FB3 22,000, FB4 25,000, FB5 কত 50,000, ঠিক আছে। তো এখানে প্রথমটা এনের মান দিলাম না, কারণ এটা এক পাওয়ার 1 থাকার না, তাই এই কথা, ঠিক আছে। কারণ এনের মান 2, এনের মান 3, এনের মান 4, এনের মান কত হয় 5, ঠিক আছে। তাহলে আর সবগুলো থেকে কি হয় 10% করে আসে আয়ের মান। তো দুঃখিত, হ্যাঁ একটু টেকনিক্যাল প্রবলেম। তো এখন তো এভাবে করে যখন আমরা মানগুলো বসাবো, তো আমার যে মানটা দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত একটু সবাই স্ক্রিনে দেখো, এখানে যখন ক্যালকুলেশন করে ভাগ করবো, এখানে দাঁড়ায় 22,727.27, আর এরপরটা দাঁড়ায় 23,140.50, এরপরে দাঁড়ায় 16,000, মানে এটা যখন কাজ করবো 16,528.93, এরপর এটা যখন কাজ করবো আমার দাঁড়ায় 17,075.34, আর যখন এটা কাজ করবো তখন আমার যে মানটা দাঁড়ায় সেটা হচ্ছে কত, তোমার 31,046.07, ঠিক আছে, এই মানটা দাঁড়ায়। এরপর আমার কী করতে হবে, আবার সেম সবগুলো একত্রে করতে হবে, যোগ করতে হবে, এগুলো সবগুলো যোগ করবা, যোগ করলে আমার যে মানটা দাঁড়ায় সেটা একটু লক্ষ্য করো, 1,10,518.11 টাকা, ঠিক আছে। আমার যে মানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1,10,518.11 টাকা। তাহলে নূরের ভাইয়ের পরামর্শ অনুযায়ী নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যটা হবে কত, 1,10,518.11 টাকা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার জন্য নতুন, তো এখন তোমরা এটা একটু মনোযোগ সহকারে দেখবে,
এরপর যদি না বোঝো তো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। এরপর লাস্ট যে গ নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে নূরের পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করা কি যৌক্তিক হবে? মানে ও যে পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করতে বলছে, ওর বন্ধুর পরামর্শ, ওটা কি যৌক্তিক হবে কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুর যে পরামর্শ সেটা একটু এখানে দেখো। অন্যদিকে তার বন্ধু পোল্ট্রি ফার্ম দিতে বলে, যেখান থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে 30,000 টাকা করে পাওয়া যাবে। আর বলছি প্রতি বছর 5 বছর প্রতি বছর শেষে 30,000 টাকা করে কি পাওয়া যাবে। উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার কত? 10%। প্রত্যাশিত উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হারটা দাঁড়াচ্ছে কত? 10%। ঠিক আছে। তো তো সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের যে প্রত্যেক বছর যে পরিশোধ করতে, মানে যেটা পাবো আমার, এটা মানে এনুইটি ধরতে পারো, কিস্তি ধরতে পারো। তো ওটা কি নির্দিষ্ট করে দেওয়া আছে 30,000 টাকা করে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দিতে পারি পিবির এনুইটির যে সূত্রগুলো, ওগুলো দিতে পারি। ঠিক আছে, কিস্তির সূত্রগুলো। তাহলে এখানে একটু সবাই স্ক্রিনে একটু লক্ষ্য করো। দেখো, পোলট্রি ফার্ম থেকে প্রাপ্ত আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয়। তো বার্ষিক আন্তঃপ্রবাহ এখানে দেওয়া আছে কত? ইকুয়াল কত তোমার 30,000 টাকা করে। প্রত্যেক বছর শেষে সে নির্দিষ্ট হারে এটা পাবে। আর এর মানটা তো 5 বছর, আর আয়ের মানটা প্রত্যাশিত আয়ের হার তোমরা দেখছোই 10%। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখন কৃষি সূত্র দিব। আমরা জানি পিবি ইউনিটের সূত্রটা, কিস্তি সূত্রটা পিবি ইকুয়াল। ঠিক আছে, এখানে সূত্র দিয়ে আছে পিবি ইকুয়াল এ ইন্টু 1-1/1 + i হোল পাওয়ার n ভাই কি আই। ঠিক আছে, সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবে, এটা অনেকবার বলা হয়েছে তোমাদেরকে। তো আবার বলছে পিবি ইকুয়াল এ ইন্টু 1-1/1 + i হোল পাওয়ার n ভাই কি আই। এখন জাস্ট এখানে মানগুলো বসাবো। এর মান 30,000, আর আই এর মান 10%, n এর মান 5, আর হচ্ছে এর মান কত? 10%। মানগুলো বসালাম। আবার এখানে 30,000 টাকাটা লিখছি। এখানে পুরো কাজটা ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করার পর আমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কত? 3.79078,7। ঠিক আছে, মানে এখানে যে পুরো কাজটা ক্যালকুলেশন করার পরে যে জিনিসটা দাঁড়াইছে, তো এটা হচ্ছে যে এই অংশটা বের হয়েছে। ঠিক আছে। এখন যদি এখানে তোমার যে ক্যালকুলেশন যেটা আছে, ওটা আমি চাইলে আরও একটু ব্যাঙ্গে লাইন আরও 2-3টা বেড়ায় করা যেত, কিন্তু আমি আশা করতেছি এটা তোমরা পারবে। যদিও তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই তোমাদের যে এখানে কমেন্ট বক্সে, মেসেঞ্জারে আমাকে নক করবে, যেহেতু তোমাদের প্রত্যেকে ইয়ারে কি আছে, আলাদা আলাদা মেসেঞ্জার গ্রুপ আছে। ওখানে আমাকে নক করলে আমি তোমাদেরকে ডিটেলস সমাধানটা করে দিব। তো এখন যখন আমি 30,000 আর এই জায়গায় 1,3.79078,7 এটা যখন গুণ করব, আমার যে টাকাটা দাঁড়ায় সেটা হচ্ছে 1,13,723.61 টাকা। ঠিক আছে, 1,13,723 কত 61 টাকা। ঠিক আছে, আগে যেটা করছে ওখানে বেড়েছিল 1,10,518.11। ঠিক আছে, আর এখন যেটা নির্ণয় করছে এটার মধ্যে বেড়েছে 1,13,723 কত ওভার 61। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওর কি পোলট্রি ফার্মে বিনিয়োগ করাটা কি যৌক্তিক হবে? তেমন পোলট্রি ফার্ম থেকে ও আসতে ওখানে কত হয়? 1,13,000, ওখানে ছিল 1,10,000। তাহলে কোনটা লাভবান হবে? যেখান থেকে বেশি রিটার্ন আসবে সেটাই তো লাভবান হবে, ঠিক না? তো এখন দেখো বর্ণনা দিলে, সুতরাং পোলট্রি ফার্ম থেকে প্রাপ্য নগদ প্রবাহের বর্তমান মূল্য 1,13,723.61 টাকা। ঠিক আছে, অন্যদিকে মাছ চাষ থেকে প্রাপ্য নগদ প্রবাহের বর্তমান মূল্য, যেটা তুমি ঘর মধ্যে পাইছো, সেটা হচ্ছে 1,10,518.11 টাকা। ঠিক আছে, দেখা যাচ্ছে পোলট্রি ফার্ম থেকে প্রাপ্য নগদ প্রবাহের বর্তমান মূল্য মাছ চাষের তোমার প্রাপ্ত নগদ প্রবাহের যে বর্তমান মূল্য অপেক্ষা কি বেশি, পোলট্রি ফার্মে কি হয়? বেশি হয়। তাই নূরের পোলট্রি ফার্মে বিনিয়োগ করা কি হবে? যৌক্তিক হবে, যেহেতু এখান থেকে প্রফিটটা বেশি আসতেছে। তো সেহেতু আমাদের এখানে কি করা, বিনিয়োগ করাটা কি হবে? যৌক্তিক হবে। তো আশা করি তোমরা পুরা সৃজনশীলটা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে, তোমরা অবশ্যই তোমাদের যে মাধ্যমগুলো বললাম, আমরা সকল মাধ্যমে যে কোনো আমার সাথে জানালে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। তাহলে ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।